ভোট ইঞ্জিনিয়ারিং এর রাজসাক্ষী হিসেবে সাবেক উপদেষ্টা রেজওয়ানা হাসানকে গ্রেপ্তার করেছে পুলিশ। উচ্চ পর্যায়ের নির্দেশে নির্দিষ্ট কিছু আসনে ইঞ্জিনিয়ারিং করে 11 দলীয় জোটের প্রার্থীদের হারানো হয়েছে। বিএনপিকে ক্ষমতায় আনতে অন্তর্বর্তী সরকারের মধ্যে থেকে নানা ষড়যন্ত্র করেছেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। সাবেক উপদেষ্টা রিজওয়ানা হাসানের বক্তব্যে মিলেছে ইলেকশন ইঞ্জিনিয়ারিং এর প্রমাণ। সাবেক উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান ও খলিলুর রহমান জাতির সাথে বেইমানি করেছেন। ইলেকশন ইঞ্জিনিয়ারিং এর মাধ্যমে তারাই ক্ষমতায় এনেছেন বিএনপিকে। তাদের আইনের আওতায় এনে জিজ্ঞাসাবাদের পাশাপাশি ডক্টর ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তীকালীন সরকারের দুই উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান এবং ডক্টর খলিলুর রহমান, যিনি বর্তমানে পররাষ্ট্রমন্ত্রী, এই দুইজনের বিরুদ্ধে জামায়াত ইসলামী রাজনীতিতে তোলপাড় সৃষ্টি করে দিয়েছে যে রিজওয়ানা হাসান এবং খলিলুর রহমানকে গ্রেপ্তার করা হোক। রানিং মন্ত্রীকে কার্যত একটু ঘুরিয়ে পেঁচিয়ে হলো গ্রেপ্তারের দাবি জানিয়েছে জামাত। আমরা একটা রাজসাক্ষী পেয়েছি, সেই রাজসাক্ষীর নাম হচ্ছে সাবেক উপদেষ্টা অধ্যাপিকা রিজওয়ানা। নির্বাচনে ইঞ্জিনিয়ারিং এর রাজসাক্ষী পেয়েছে জামায়াত। নির্বাচনে ইঞ্জিনিয়ারিং হয়েছে সাবেক উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসানের সম্প্রতি বক্তব্যে তা স্পষ্ট। সেই শক্তির একটা পার্ট যদি বিরোধী দল হয়েও থাকে, কখনো যেন এই জাতীয় শক্তি মেইন স্ট্রিম না হতে পারে, আমরা সেই কাজটা করতে পেরেছি। তাদেরকে আমরা মেইন স্ট্রিম হতে দেই না। কত বড় নির্লজ্জ এবং বেহায়া হলে প্রকাশ্যে এরকম স্বীকারোক্তি দিতে পারে যে নির্বাচনে যেন জামাত ইসলাম ক্ষমতায় আসতে না পারে সেই ব্যবস্থা করেছে অন্তর্বর্তী সরকার এবং জামাত ইসলামকে কোনোভাবেই ক্ষমতায় আসতে দেয়নি। অথচ আমরা দেখেছি যে অন্তর্বর্তী সরকারের আমলে অন্তর্বর্তী সরকারকে সবথেকে বেশি সাপোর্ট করেছে এবং সমর্থন দিয়েছে এই বাংলাদেশ জামাত ইসলামী এবং 11 দলীয় ঐক্যজোট। এবং পাশাপাশি এদেশের সর্বস্তরের মানুষ এই অন্তর্বর্তী সরকারের কাছে আস্থা রেখেছিল, বিশ্বাস রেখেছিল যে দীর্ঘদিন পরে বাংলাদেশে একটি সুষ্ঠু, অবাধ এবং গ্রহণযোগ্য একটা নির্বাচন হবে, যেই নির্বাচনে জনগণের রায়ের মাধ্যমে সরকার গঠন হবে। কিন্তু এই অন্তর্বর্তী সরকারের উপদেষ্টারা এদেশের মানুষের সাথে বেইমানি করে, গাদ্দারি করে বাংলাদেশ জামাত ইসলামীকে হারিয়ে দিয়েছে এদেশের মানুষের ভোটের বিপক্ষে গিয়ে। এবং এই বিষয়টা কিন্তু নির্বাচনের পরে এদেশের মানুষ আজ করতে পেরেছিল যে জাতীয় নির্বাচনে ভোট গ্রহণটা সুষ্ঠু হলেও ফল প্রকাশটা সুষ্ঠু হয়নি এবং এই নির্বাচনের ফল প্রকাশের ক্ষেত্রে ইঞ্জিনিয়ারিং হয়েছে। ইঞ্জিনিয়ারিং করেই মূলত বাংলাদেশ জামাত ইসলামীকে হারিয়ে দিয়ে এরপরে বিপুল ভোটে কিন্তু বিপুল ব্যবধানে বিএনপিকে বিজয়ী করা হয়েছে। যেই বিষয়ে এবার রাজসাক্ষী দিয়ে হাতে নাতে ধরা পড়েছে অন্তর্বর্তী সরকারের সাবেক উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান, যে কারণে এবার তার আর শেষ রক্ষা হচ্ছে না। দর্শক, এ বিষয়ের কিছু অংশ ভিডিওর শুরুতে শিরোনামে আপনারা দেখেছেন, বিস্তারিত দেখবেন পুরো ভিডিও জুড়ে। এই বিষয়গুলো দেখার পূর্বে আপনাদের একটা অনুরোধ করব, যারা আমাদের চ্যানেলে নতুন আসছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে অল ক্লিক করে বেল আইকনটি চালু করে দিবেন। দর্শক, চলুন আমরা দেখব যে এবার নির্বাচনের ফল জালিয়াতি নিয়ে এবার রাজসাক্ষী দিয়ে হাতে নাতে যে ধরা পড়েছে সাবেক উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান, সেটা আমরা দেখব। সেটা দেখার পূর্বে চলুন প্রথমে আমরা একটু দেখে আসি যে এই বিষয় নিয়ে বাংলাদেশ জামাত ইসলামী তারা কি মন্তব্য করেছে এবং কি কি তারা অভিযোগ করেছে, সেটা প্রথমে কিছু অংশ দেখে এরপর বিষয়টা দেখব। ধৈর্য ধরে একটা লাইক দিয়ে ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন। বিরোধী দলের উপনেতা ডাক্তার সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের এমপি পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমানকে লন্ডন ষড়যন্ত্রের হোতা এবং সাবেক উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসানকে ইলেকশন ইঞ্জিনিয়ারিং এর রাজসাক্ষী হিসেবে অভিহিত করেছেন। গতকাল বৃহস্পতিবার দুপুরে মগবাজারে জামায়াতের কেন্দ্রীয় কার্যালয়ে সমসাময়িক বিভিন্ন বিষয় নিয়ে আয়োজিত প্রেস ব্রিফিং এ তিনি সাবেক দুই উপদেষ্টার বিরুদ্ধে এসব অভিযোগ তোলেন। একই সঙ্গে তাদের জিজ্ঞাসাবাদের দাবি তুলেছেন জামায়াতের এই নেতা। পাশাপাশি খলিলুর রহমানকে মন্ত্রিসভা থেকে বাদ দেওয়ার দাবি জানানো হয়েছে ব্রিফিং থেকে। বিরোধী দলীয় এই উপনেতা বলেন, আমরা 12 ফেব্রুয়ারি ইলেকশন ইঞ্জিনিয়ারিং এর একজন রাজসাক্ষী পেয়েছি। তিনি হচ্ছেন সাবেক উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। তিনি সাংবাদিকের সামনে এটা প্রকাশ করে বলেছেন, যারা নারীদের উপযুক্ত অধিকারকে নিশ্চিত করতে পারেনি তারা বিরোধী দলে থাকলেও আমরা কিন্তু তাদের মূল ধারার বা প্রধান শক্তি হিসেবে আসতে দিইনি। তাহলে বোঝা যায় যে ইলেকশন ইঞ্জিনিয়ারিং এর যে কথা আসছিল সেটাকে তিনি নিজেই স্বীকার করে রাজসাক্ষী হয়েছেন। আমরা এখন তার কাছে তৎকালীন অন্তর্বর্তী সরকার বা আজকের সরকারের কাছে জানতে চাই যে তারা তাদের যোগসাজশে কি ইঞ্জিনিয়ারিং এর মাধ্যমে জামায়াত ইসলামীকে মূলধারা বা
প্রধান দল হিসেবে মেজরিটি পেতে বাধাগ্রস্ত করেছে সেটি হতে দেয়নি। ডক্টর তাহের বলেন 12 ফেব্রুয়ারি নির্বাচন বাহ্যিকভাবে মোটামুটি একটা গ্রহণযোগ্য হয়েছে, কিন্তু সময় যেতে যেতেই সন্ধ্যার দিকে খবর আসছিল যে নানা জায়গায় কেন্দ্র দখল হয়েছে, জাল ভোট দেওয়া হয়েছে, আমাদের এজেন্টদের জোর করে বের করে দেওয়া হয়েছে, অনেক জায়গায় এজেন্টদের শুরু থেকে ঢুকতে দেওয়া হয়নি এবং প্রিসাইডিং অফিসার ও তাদের এজেন্টদের যোগসাজশে ব্যালট কাটা হয়েছে। ব্যাপক অনিয়মের খবর আমাদের কাছে আসছিল, সেটা আমরা সাংবাদিকদের জানিয়েছি। প্রায় 53 আসনে অফিসিয়ালি অভিযোগ দাখিল করেছি এবং তার ভিত্তিতে পরবর্তী আইনি লড়াই অব্যাহত রাখছি। জামায়াতের এই নেতা বলেন, আমরা সাবেক উপদেষ্টার কাছে জানতে চাই এই ইলেকশন ইঞ্জিনিয়ারিং এ তার সঙ্গে আর কারা জড়িত ছিল, পুরো সরকারই ছিল নাকি সরকারের একটি শক্তিশালী অংশ জড়িত ছিল যারা নির্বাচনকে প্রভাবিত করেছে এবং তাদের ডিজাইন অনুসারে একটি দলকে জেতানোর ব্যবস্থা গ্রহণ করেছিল। জাতির কাছে এটি স্পষ্ট করতে হবে। বর্তমান সরকারের কাছে দাবি জানিয়ে ডক্টর তাহের বলেন, রিজওয়ানা হাসানকে জিজ্ঞাসাবাদের আওতায় এনে পুরো পরিস্থিতিটা তারা জানবেন, আমাদের জানাবেন এবং দেশবাসীর কাছে এটা পরিষ্কার করবেন। আমরা নির্বাচনের আগেও কয়েকজন উপদেষ্টার বিরুদ্ধে অভিযোগ করেছিলাম, তাদের মধ্যে 2 জন হলেন রিজওয়ানা হাসান ও খলিলুর রহমান। ডক্টর তাহের বলেন, অন্তর্বর্তী সরকার নিজেকে তত্ত্বাবধায়ক সরকারের সমপর্যায়ের নিরপেক্ষ সরকার হিসেবে প্রতিভাত করেছিল এবং সেই ভূমিকা পালনের চেষ্টা করেছে। নীতিগত একটা কথা ছিল যে অন্তর্বর্তী সরকারের কেউ দলীয় সরকারে অংশগ্রহণ করবেন না, মন্ত্রিত্ব গ্রহণ করবেন না, কিন্তু প্রতিরক্ষা উপদেষ্টা খলিলুর রহমান প্রথম দিনেই পররাষ্ট্র উপদেষ্টা হিসেবে শপথ গ্রহণ করেছেন। এতে তিনি তার আগের শপথের পরিপন্থী কাজ করেছেন। এখানে স্পষ্ট যে খলিলুর রহমান ছিল লন্ডন ষড়যন্ত্রের মূল হোতা। সেখান থেকে তিনি ষড়যন্ত্র ও মোটিভেট করে বর্তমান সরকারকে সুবিধা দিতেই তিনি অব্যাহতভাবে কাজ করেছেন। তার সেই কাজের পুরস্কার হিসেবেই তিনি এই মন্ত্রিত্ব পেয়েছেন। তিনি বলেন, আমরা বিএনপির ব্যাপারেও বিস্মিত হয়েছি, কারণ তার লোকজনের কি এতই সংকট যে একজন বিতর্কিত ব্যক্তি যার বিরুদ্ধে অন্তর্বর্তী সরকারে থাকার সময়ই বিএনপি নেতা সালাউদ্দিন আহমদ বক্তব্য দিয়েছিলেন এবং সরকার থেকে বের করে দিতে বলেছিলেন। এই খারাপ লোককে আবার বিএনপির স্বার্থ সংরক্ষণের জন্য উলঙ্গভাবে ভূমিকা দেওয়ায় আস্থাভাজন হয়ে তাদের মন্ত্রী হয়েছেন। 2 সরকারের সুবিধা নিয়ে নিশ্চয়ই তাদের মধ্যে কোনো চুক্তি হয়েছিল, তাই খলিলুর রহমানকেও একইভাবে জিজ্ঞাসাবাদের আওতায় আনা উচিত। কিভাবে ষড়যন্ত্রের মাধ্যমে জাতিকে তারা একটি সুষ্ঠু নির্বাচন থেকে বঞ্চিত করেছেন, কারণ একটি সুষ্ঠু নির্বাচন জাতির আকাঙ্ক্ষা ও দাবি ছিল। আমরা চেষ্টা করেছিলাম একটি সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে যারাই নির্বাচিত হোক তারাই সরকার গঠন করবে। এই যে জাতির আকাঙ্ক্ষা, এই যে জুলাই লড়াই, এই জীবন দেওয়া, রাজনৈতিক গতিপথকে পরিবর্তন করে দেওয়ার গাদ্দারি, দালালি, জাতির সঙ্গে বিদ্রোহ, এই সব কিছুর জন্য এরা দায়ী। এত বড় আকাঙ্ক্ষার সুষ্ঠু নির্বাচন ভণ্ডুল করে দিয়েছে এই মীর জাফরেরা। তাই খলিলুর রহমানকে মন্ত্রিসভা থেকে বের করে দেওয়া এবং জিজ্ঞাসাবাদে এনে ষড়যন্ত্র কিভাবে হয়েছে বের করা উচিত। আর রিজওয়ানাকে তো বলেছি, নিজেই রাজসাক্ষী হয়েছেন, তার কাছ থেকেও সত্য উদ্ঘাটন করা জরুরি। এ সময় ডক্টর তাহের আরো বলেন, 12 ফেব্রুয়ারি জাতীয় নির্বাচনের পাশাপাশি গণভোট হয়েছে। সেই গণভোটকে বৈধতা দিয়ে তার ভিত্তিতে সংস্কার কাজ রাষ্ট্র, সরকার ও সংসদ পরিচালিত হওয়ার কথা, কিন্তু আমরা দেখছি যে সংস্কার ইস্যুতে চ্যালেঞ্জ করে আদালতে রিট করা হয়েছে। আসলে সরকারের ইঙ্গিত ছাড়া এ ধরনের রিটের কোনো সম্ভাবনা দেখি না। সরকার সংস্কার প্রস্তাব থেকে সরে আসার জন্য খুচরা খাচরা মানুষ দিয়ে রিটের নামে বিলম্ব করাচ্ছে। খুব অপ্রত্যাশিত বিষয় হলো, আমরা আইনের শাসনের কথা বলছি এবং আদালতে স্বাধীন করার জন্য সংগ্রাম করছি, সেটাকে স্বাধীন করাও হয়েছে, কিন্তু কিছু বিচারক নিজেরাই স্বাধীন হতে চান না। সেজন্য তারা সরকারের ডিকটেশনে জনগণের বিরুদ্ধে রায় দিচ্ছেন। আমরা এই বিরুদ্ধে আইনি লড়াই এবং সংসদ ও বাইরে জনমত গড়ে তুলব। গণভোটের রায় বাস্তবায়ন করো সো কল্ড সংখ্যাগরিষ্ঠ সরকারের দায়িত্ব। এতদিন আমরা সো কল্ড না বললেও এখন একজন রাজসাক্ষী পাওয়ায় এটা বলতে আর কোনো সমস্যা দেখছি না। সাংবাদিকদের প্রশ্নের জবাবে ডক্টর তাহের বলেন, ডেপুটি স্পিকারের বিষয়ে অফিসিয়ালি প্রস্তাব পাওয়ার পর আমরা আলোচনা করে সিদ্ধান্ত নেব। তবে এক্ষেত্রে জুলাই সনদ পুরো বাস্তবায়ন করা হচ্ছে কিনা সেটার উপর অনেক কিছু নির্ভর করছে। আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতির বিষয়ে ডক্টর তাহের বলেন,
গত কয়েকদিনে বেশ কয়েকটি শিশু ধর্ষণের পর হত্যার শিকার হয়েছে, যা অত্যন্ত উদ্বেগজনক। এছাড়া সারা দেশে সরকার দলীয় নেতাকর্মীদের ছত্রছায়ায় হামলা ও ভাঙচুরের ঘটনাও বিভিন্ন সংবাদ মাধ্যমে প্রকাশিত হয়েছে। উদ্বেগজনক বিষয় হলো, ন্যায় বিচার পাওয়া তো দূরের কথা, এসব ঘটনায় অনেক ক্ষেত্রে থানা মামলা নিতেও গড়িমসি করছে। প্রেস ব্রিফিং এ জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরোয়ার, সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা রফিকুল ইসলাম খান এমপি, নির্বাহী পরিষদ সদস্য সাইফুল আলম খান মিলন এমপি, কেন্দ্রীয় কর্ম পরিষদ সদস্য অ্যাডভোকেট শিশির মনির ও কেন্দ্রীয় মিডিয়া বিভাগের সদস্য জাহিদুর রহমান উপস্থিত ছিলেন। জামায়াত নেতা ডাক্তার তাহিরের বক্তব্যের বিষয়ে ব্যাখ্যা দিয়েছেন সাবেক উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। গণমাধ্যমে পাঠানো বিবৃতিতে তিনি বলেছেন, আমি সাধারণ কাউন্টার স্টেটমেন্ট দিই না, কিন্তু বৃহস্পতিবার আমার একটি বক্তব্যে খণ্ডিত করে প্রচার করে তার সঙ্গে নির্বাচনকে যুক্ত করে বিভ্রান্তি তৈরি করা হচ্ছে, তাই এই স্টেটমেন্ট। একটি টিভি চ্যানেলের সঙ্গে কথা হচ্ছিল নানা বিষয়ে, তার মধ্যে একটি বিষয় ছিল নারীর প্রতি উগ্রবাদ নিয়ে। মূল প্রশ্নটি ছিল মাজারে হামলা, বাউলদের ওপর নির্যাতন, নারীদের নিয়ে নানা কটূক্তির বিষয়ে। উত্তরে আমার বক্তব্যের সারাংশ ছিল এরকম, আমি বলেছি যারা কটূক্তি করেছে তাদের বিষয়ে নারী সমাজ যেমন প্রতিবাদ করেছে, লিগ্যাল নোটিশ দিয়েছে, সরকারও কথা বলেছে, ফলে তারা ক্ষমা চেয়েছে। সেই সব কটূক্তিকর উগ্রবাদী শক্তি যেন মেইন স্ট্রিম না হয় সেটার বিষয়ে আমাদের কাজ করতে হবে। নারী সমাজ সেই সব কটূক্তি করা শক্তিকে মেইন স্ট্রিম হতে দেয়নি। তিনি বলেন, উপস্থাপক আমার বক্তব্যের মাঝখানে হঠাৎ নির্বাচনের কথা তুললে আমি বলেছি বিরোধী দলে যেইটুকু নারীর ক্ষমতায়নের সঙ্গে সম্পৃক্ত আমরা সেটা নিয়ে কাজ করব। এরপর আমি আবার মূল উত্তরে ফিরে গিয়েছি, যেটা উগ্রবাদ সংশ্লিষ্ট ছিল। আমার বক্তব্যের স্বভাবতই আমি কোনো দলের নাম উচ্চারণ করিনি, আর বিরোধী দল তো অবশ্যই মেইন স্ট্রিম। সুতরাং আমি কোনো দলকে মেইন স্ট্রিম হতে দেইনি বলে যে বক্তব্য দেওয়া হচ্ছে সেটা কেবলই অপব্যাখ্যা, অবান্তর এবং বিভ্রান্তিকর। আমার বক্তব্য ছিল উগ্রবাদ শক্তি বিষয়ে, কোনো দলের বিষয়ে আমার কোনো বক্তব্য ছিল না। বাংলাদেশের এই ২৬ সালের জাতীয় নির্বাচন হওয়ার পরে এদেশের মানুষ এই নির্বাচন নিয়ে বিভিন্ন রকমের কথা বলেছে এবং এই নির্বাচন নিয়ে বিভিন্ন রকমের প্রশ্ন উঠেছিল। বিশেষ করে এই নির্বাচনে বাংলাদেশ জামাত ইসলামী এবং বিএনপি উভয় দলের মধ্যে একটা হাড্ডাহাড্ডির লড়াই হওয়ার কথা ছিল, কিন্তু আমরা নির্বাচন হলেও নির্বাচনের ফল প্রকাশে আমরা দেখলাম যে না, জামাত ইসলামীর তুলনায় বিএনপি ব্যাপক ব্যবধানে বিএনপি বিজয়ী হয়েছে এবং বাংলাদেশ জামাত ইসলামী সহ 11 দলীয় ঐক্যজোট তারা খুবই অল্প কিছু আসন তারা পেয়েছে, অল্প কিছু আসনে তারা বিজয়ী হয়েছে। তো পাশাপাশি আমরা দেখেছি যে বিভিন্ন আসনে কিভাবে মূলত ফল কারচুপি করা হয়েছে এবং নির্বাচনে ইঞ্জিনিয়ারিং করে মূলত জামাত ইসলামী সহ 11 দলীয় ঐক্য জোটকে কিভাবে হারিয়ে দেওয়া হয়েছে এবং যেই কারণে কিন্তু এই বিষয় নিয়ে এখনো পর্যন্ত আলোচনা সমালোচনা চলতেছিল এবং কিছু কিছু আসনে অনেক জায়গায় পুনরায় ভোট গণনার দাবিও করা হয়েছিল এবং ইতিমধ্যেই কিন্তু আদালতের পক্ষ থেকেও বিভিন্ন আসনে পুনরায় ভোট গণনার আদেশও দেওয়া হয়েছে। এর মধ্যেই হঠাৎ করে রেজওয়ানা হাসান, যিনি অন্তর্বর্তী সরকারের একজন প্রভাবশালী উপদেষ্টা ছিলেন, তো তিনি মুখ ফসকে হলেও সত্যি কথাটা বলে দিয়েছেন যে বাংলাদেশ জামাত ইসলামী তাদের ব্যাপারে অভিযোগ রয়েছে যে তারা নারীদেরকে ক্ষমতায়নে বিশ্বাস করে না এবং এই বিষয় নিয়ে জামাতের আমির স্পষ্ট বলেছিল যে বাংলাদেশ জামাত ইসলামের আমির কখনো কোনো একজন নারী হতে পারবে না। তো এই বিষয়টা নিয়েও কিন্তু সমালোচনা হয়েছিল যে নারীদেরকে ক্ষমতায় এটা দেখতে চায় না জামাত ইসলাম। তো যেই কারণে কিন্তু নারী ক্ষমতায়নের প্রশ্নে অবশ্যই জামাতের নামটা সর্বপ্রথম আসে। সুতরাং জামাতকে ইঙ্গিত করেই এবং স্পষ্ট সে বলেছে যে বিরোধী দলে আসলেও, অর্থাৎ বিরোধী দলে এখন কারা আসছে, জামাত আসছে, সুতরাং জামাতকে মেইন স্ট্রিম তারা হতে দেয়নি। মেইন স্ট্রিম মানে জামাতকে ক্ষমতায় আসতে দেয়নি, এটা তাদের একটা এজেন্ডা ছিল, তারা এই এজেন্ডা বাস্তবায়ন করেছে এবং যেই কারণে পররাষ্ট্রমন্ত্রী হয়েছে বর্তমানে যিনি খলিলুর রহমান, যিনি অন্তর্বর্তী সরকারের নিরাপত্তা বিষয়ক উপদেষ্টা ছিলেন, তো তাকে নিয়ে কিন্তু বিএনপির বিভিন্ন রকমের মাথা ব্যথা ছিল। তো একটা বিষয় হচ্ছে যখন কারো ব্যাপারে কেউ বেশ অভিযোগ তুলে তখন ওইটা মিউচুয়াল করার জন্য কিন্তু তার সাফাই গেবে, তার পক্ষ হয়ে বেশ কাজ করে
তার মনটা জয় করে নেয়, যাতে করে তার বিরুদ্ধে আর কোনো অভিযোগ থাকে না। ঠিক সেটাই করেছে এই নিরাপত্তা উপদেষ্টা এবং বর্তমানে পররাষ্ট্র উপদেষ্টা খলিলুর রহমান। সে তার ব্যাপারে বিএনপি বিভিন্ন রকমের অভিযোগ দিয়েছিল যে তিনি বাংলাদেশের নাগরিক না, তিনি বাংলাদেশে একজন উপদেষ্টার উপযুক্ত না, বিভিন্ন রকমের কথা। কিন্তু সেই খলিলুর রহমান তিনি বিএনপিকে বিভিন্নভাবে সুবিধা দিয়ে এখন বিএনপির পক্ষ থেকে তিনি একজন প্রতিমন্ত্রী হয়েছেন, যেটা আসলে অবাক করার মতো একটা বিষয়। এবং সৈয়দ রেজওয়ানা হাসান তিনি যে বক্তব্য দিয়েছেন, তিনি যে স্বীকারোক্তি দিয়েছেন, এটা একটা রাজসাক্ষী। এবং এইটাকে বাংলাদেশের আদালত যদি নিরপেক্ষ হয়ে থাকে তাহলে এই বক্তব্যকে আমলে নিয়ে নির্বাচনে বিশেষ করে যেই আসনগুলো ব্যাপকভাবে বিতর্কিত, যে এই আসনগুলোতে আসলে ভোট জালিয়াতি হয়েছে বা মানে ফল জালিয়াতি হয়েছে, ইঞ্জিনিয়ারিং হয়েছে, সেই আসনগুলোতে পুনরায় ফলাফল ঘোষণা বা পুনরায় ভোট গণনার আদেশ দেওয়া এটা সময়ের দাবি হয়ে দাঁড়িয়েছে। তো এই বিষয় নিয়ে আপনার মতামত কি সেটা কমেন্ট সেকশনে জানাতে পারেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে নতুন কোনো ভিডিওতে, কথা হবে নতুন কোনো বিষয়। আজকে পর্যন্তই। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।